আমাদের লোকে এই সাইকেলে সাইকেলে শোন সাইকেলে মানে ওইখান থেকে আর ওই ঝুড়ি হলে কি ভালো হয়। তিন টাকা তুলে তো এই ওটা আছে সব করে থাকবে আরেকটা কোথায় গেছে ওটা আর শুকায় গেছে না ওই পেয়ারাটা খাই ওই পেয়ারাটা তুলে ফেলা তো কোনটা ওই উপরে পেয়ারাটা খাইয়ে ফেলছে ভালো লাগছে এটা এটা ধরতে লিপিকা পেয়ারা রাখি দিয়েছে এই পেয়ারা ছিলমানটা 1 কিলো হবে এটা 1 কিলো জানো না পেয়ারা তো আর পাখিতে খায় না রিপ্লে দেখতে হবে তোমারটা তুমি রিপ্লে পরে দেখতে হবে পরে দেখতে হবে ছবিটা দেখি দিতে একবার ছবি ভালো লাগে হ্যাঁ মাথা আসলে কিছু না এইখানে ভালো লাগছে না হ্যাঁ দেখো দেখো দারুণ লাগছে কেন দারুণ লাগছে না দিকা দিকা তুললে একবার দিকা দাঁড়া দিক টাকা 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 ধরবি না ছোট দেবো ওর দিকে ধরবি বুঝলি সোজা রেডি হ্যাঁ কি বলছে ময়লা কাপড়ই ভালো উঠতো আর রাতে পরে আর উঠবে না ভালো টাকা ছবি টানো এখান থেকে সবাই দিবি মুখটা আসছে কাছে এই যে পিছনে যা সপ্তাহ পিছনে যা আসছে কাছে না আচ্ছা আসো আসো এখানে দাঁড়াও ধানের মাঠে দাঁড়াও ছবিগুলো ভালো দূর থেকে তো এখানে হ্যাঁ ঠিক আছে না না কিছু না নাই হ্যাঁ হ্যাঁ এইখানে যাও টাকাও তো মাঝে মাঝে হাঁটো 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 কাছে
এদিকে তাকাও, পিছন দিকে তাকাও তো। ওই দিকে যাও, সোজা কোনা করে যাও। এদিকে ঘুরবা সুকুদার বাড়ির দিকে। ভালো লাগছে এইভাবে, ভালো লাগছে, আনকমন। হাঁটো, পিছন দিয়ে হাঁটে যাও। হ্যাঁ তোল, টেনে কাছে করে তাকাও। হ্যাঁ বাবা সাইকেলে চলে আসছে, ছেড়ে দে। বাড়ি কত কষ্ট করিদারে হালকা হালকা আমাকে যা তাড়া করে খাওয়া, আমরা বলে যে খাওয়ার চিন্তা করবেন না, বাড়ি ঠাকুর বাড়িতে খাবেন। আমার আগে দেখতে পাইতে রাখো ভিতর দিকে যাও। হ্যাঁ তাই, কারণ তা আছে পা দিয়ে কোথায় না করতে খাবো না, এখানে এখানে যাবো না না এই কাকু উনি তবে বয়স্ক উনি জানা যে জানা এই বয়স্ক নদী পড়ে নাকি গুলো উনি অন্নদাতা থাকবে, আমি বলি অন্নদাতা এই ওটা মোমবাতি উপরে লাগিয়ে দেবে। এই আর মোমবাতি হ্যাঁ লাগিয়ে দিলে তো হয়। এই জোগাড় করুন, জোগাড় কর। মোমবাতি লাগিয়ে দিলে হয় না। বিশালদা আসে না, কোথায় গেছে ওটা? সন্তোষের বাড়ি। হ্যাঁ এরকম বক্ত করে গেছে কেন একটা উপরে উঠেই পাঁচ বাগানটা না মানে অর্ধেক তার অনেক বড় এখন, চিন্তা কি ব্যাটারি খাওয়া যায়, ওটা ব্যাটারি টানে বেশি। বাচ্চাগুলো তুলিস এটা তাকিয়ে আছে। যাও চলে যাও, দিয়ে যাও যাও, তুমি চলে যাও। না আমি এদিকে হাত তোমার সিঙ্গেল ওইখানে যখন দাইছে সবাই ফটো আসো আসো ভালো করে একটা টাকা টাকা দিকে টাকা দিয়ে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও। এটা কি, এটা কি? চলো ওই দেখো ঘুমাচ্ছে না কেন? হাত তো দিচ্ছি না, হাত তো লাইনে কানটা শিল্পী শিল্পী যা আছে ঠিক আছে, শিল্পী না তোলে একই দিল। ভালো হয়ে গেছে, আবার কি হবে? হ্যাঁ আবার কি হবে? ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। উনি পরে কি পরে আবার গান না শোনে আবার ভাঙাতে এটা এটা তুলেছে। হ্যাঁ ওই ফুলটা তুলেছে, ফুলটা খারাপ হয় না।
এই বয়সটা হ্যাঁ তো বাইরে দেখো কোনটা না ওটা দেশি পেয়ারা পেশাটা ওটা যে লাল লাল পেয়ারা হয় আমার টাকা দিয়েছে ওই আমি তার বাড়ি বেড়া টাকা দিয়ে কলের কাছে রাখছি তো সুন্দর হয়েছে পেয়ারা দেখো তুমি আরো বড় বড় পেয়ারা হবে হ্যাঁ এত দাম আছে তুমি পেয়ারা গাছে তো দেখলে পেয়ারা গাছে পেয়ারা গাছে গেছিলা না যাইনি চলাবি না তারা হ্যাঁ সেটা তুমি বড় এই ৭৭ সিরিজ নিয়ে তো একটু ডালি নে বাকিতে ছিল কই বাজে এই আছে 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 লিখি না দিয়ে তো এর তুমি রাগ রাগ হয়ে গেছো মা দৌড়তে দৌড়তে মানে না হ্যাঁ কম কত জানি শরীর খারাপ হয়ে গেছে না এমনি শুরু ভালো না ও রাতে 4টে সময় এই সহজেই আসে যে 3 মন্দিরে যায় আমি আসে মন্দিরটা সেই দেবতাকে আনতে গিয়ে পুকুর মন্দির রেডি করে বসো কি হয়েছে তোমার তোমার কি হয়েছে আজকে তো সকালবেলা আমার নাম অত গায়ে রক্ত জল হয়ে যায় কি আর শরীর একটু কাম নেই দুর্বল হয়ে যায় এই শীত কি তাও গান আর তোমার তো আত্মায় মানে ছাড়ে না তোমার ওই এত আত্মা আসি কি এর করে বাজে আত্মায় তো খালি ধরে খালি ঘাম পেটে বিষে ধরলেই আসে অশুভ ঘাম ডাক্তার কি কম দেখাচ্ছে নাকি এই যা হোক এই ঘরটা করার আগে মাছ আর মাংস না একদম খাই না হ্যাঁ খেতে পারে না। মুহে দিয়ে ফেলে দে শরীর তো মোটা হয়ে যাচ্ছে গুড় আর মোটা হয়েছিল হ্যাঁ তো ভালো না ও বলছে শরীর খারাপ হয়ে যাচ্ছে অবেলায় মোটা হয়ে গেলে সেই জায়গাটা হ্যাঁ অবেলা না কি বলছে নিজে বলছে এখনো বলছি তো সামনে না বলছে আমার শরীর খারাপ হয়ে ভালো যাচ্ছে ছিল না সে সময় কিন্তু ভালো লাগছে হ্যাঁ আজকে একটু অন্যরকম দেখা যাচ্ছে আজকে তো ভালো দেখা যাচ্ছে আমার কাছে আজকে তো ভালো দেখা যাচ্ছে জানি যাও হ্যাঁ না আজকে ভালোই দেখা যাচ্ছে দেখেন মাস সময় ভালো দেখ ভালো তো সব দিনই হ্যাঁ, আমি তো বললাম যে আপনি থেকে যান এখানে 1 মাস থেকে যান দেখবেন শরীর ভালো হয়ে যাবে হ্যাঁ আর আপনার যত্নটা দেখুন ঠিক আপনিও আমি যাবো মহারাষ্ট্রে যাচ্ছি রবিবার দিন না রবিবার তাহলে যাই আসি আর তাহলে ভাগ যায় না না দিন যথা যায় দূর তীর্থ দর্শন লাগে না এখন গরিবঙ্গা হ্যাঁ দারুণ জায়গা ওই বড় বড় বাড়ি কুয়ো দিছে না কুয়ো দিছে নাকি বড় ইন্দ্রা জল খাই না সিরিয়া হুম আমাদের কুয়ো ওই যে কি বাঘ আছে বাঘ ওইখানে একটা ও আসু আসু ওর মা বলে গেছে ওই জঙ্গলে ওই ই করতে মানে মহুয়া ফল টুকাতে তারপর বলে দেখে যে কালো মতন মনে করছে কি লোক নাকি তারপরে বলে কি ওর দে একটু তামাক খাওয়া ওর দে একটু তামাক খাওয়া বলে বলে মানে কাছে যাচ্ছে ভালো করে মোর পর খাতে এসে হ্যাঁ একটু তামাক খাবা শেষে বলে এরকম যাই গায়ে এরকম ভাবে হাতায় দেখে যে লোম ছোম আর দিছে দৌড় বলে দিয়েছে গড়াতে গড়াতে বাবার বাবা এ কি লোকজন তো কত লোক হ্যাঁ আরেকটি জায়গায় বেশি ভালো মাসে ভোট ঢাকা পর্যন্ত তারপরে এখানে আবার এই বাপুর হাসপাতালে খাচ্ছে কি বলবে আমি অনেক সময় বসে আছে আমরা কি আসলে রাজি অরিজিনাল কথা বলবো না আমরা কি জন্য আপনি আপনি কেন আসতে বলছেন হ্যাঁ মতো অধর্ম দর্শন আমার এত ভালো লেগেছিল ছোটোবেলার থেকে যখন আমি পড়াশোনা করি ক্লাস 9-এ পড়ি তখন আমরা পূর্ব বাংলার অধিবাসী ছিলাম আমার সীতা বড়াকান্দি আমরা যেতাম আর আমি মতো অধর্ম দর্শনের ভিতরে দেখলাম যে যুগ যুগ থেকে অতি সুপ্রাচীন কাল থেকে এই জাতিভেদের বিষমতা অস্পৃশ্যতা
এই আমাদের এই ভারতীয় জনজীবনকে বা বঙ্গীয় জনজীবনকে একটা প্রগতিবাদী সমাজ থেকে সবসময় আলাদা করে রাখতে ব্রাহ্মণবাদ সমাজ ব্যবস্থা। শিক্ষায় আমাদের স্থান ছিল না, আমাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না। ঠিক এমনি সময় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলেন আজ থেকে প্রায় 500 বছর আগে। চৈতন্য মহাপ্রভু জীবে দয়া নামে রুচি নাম ধর্ম প্রচার করেছিলেন। জাতির অস্পৃশ্যতা, জাতি দেশের বিষমতাকে উনি কুঠারাঘাত করেছিলেন সত্য, কিন্তু ব্রাহ্মণ্যবাদ সমাজ ব্যবস্থা ওনাকে মানিয়ে নিতে পারেননি। তাই ওনাকে নবদ্বীপ ছেড়ে চলে যেতে হয় সেই সুদূর উৎকল দেশে উড়িষ্যা। তারপরে বাংলার যে অবস্থা হলো, ইস্ট ইন্ডিয়া বেনিয়া কোম্পানি বিকাশ সরকার যখন বাণিজ্যের উদ্দেশ্যে এসে কলকাতায় সুকানতি গোবিন্দপুরে যখন ওই শিবির গাড়ে এই বাণিজ্যের উদ্দেশ্যকে আড়াল করে রাখে এই রাজত্বটাকে করায়ত্ত করেছিল। এবং যখন ব্রাহ্মণ্যবাদ সমাজ ব্যবস্থা প্রচণ্ড দাপট ভারতবর্ষে, তখন ওই ইংরেজ সরকাররা ওদের সুকৌশলে ওদের হাতে নিয়ে নেয় এবং এই দলিত পতিত কৃষক সমাজের লোকদের নির্যাতন করার জন্য। যাই হোক, তারপরে জমিদার প্রথার যে একটা বিরাট অত্যাচার ছিল এই প্রজাদের পরে, উগ্র শাসক এবং প্রজাপ্রিয় জমিদাররা এই সমস্ত খাজনা অনাদায়ের দায়ে এই কৃষক সমাজের লোকদের বিটে ছাড়া করে থাকত, এই একটা ছিল। তারপরে ব্রাহ্মণ্যবাদের এই ধর্মীয় যে পঙ্কিলতা, যে তোমার বাবা মরে গেছে স্বর্গে, তুমি এই 2 বিঘে জমি আমার নামে দাও, তুমি নারকেল গাছটা আমার নামে দাও, যুগ যুগ ধরে আমি খাবো। ঠিক এইরকম এই গরিব চাষিদের সংসারে ছিল ওই ব্রাহ্মণ্যবাদ সমাজ ব্যবস্থার একটা চারণভূমি। এইখান থেকে অর্থ সংগ্রহ করে নিয়ে তাদের চলতে সংসার, এবং প্রকৃত ধর্মটাকে আড়াল করে রেখে এই অধর্মটাকে তাদের কানে ঢোকাতো। ঠিক এমনি একটা সময় যখন ভারতবর্ষে বা বাংলাদেশে মানুষেরা আর যখন হিন্দু ধর্মের ভিতর সূক্ষ্ম সনাতন ধর্মের ভিতর থাকতে পারছেন না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, কেউ বা মুসলমান হয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ লোকেরা, ঠিক সেই সময় আমার পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এই জাতিকে দেশকে রক্ষা করবার জন্য শ্রীরাম ওরাকান্দি অর্থাৎ সকলনগরে জন্মগ্রহণ করেন এবং তিনি এই জাতীয়তাবাদকে বা ওই জাতি ত্যাগকে ভীষণভাবে রুখে দেন। তারপরে এইভাবে চলতে থাকে এবং এই জন্য ওনার নাম হয়েছিল বিদ্রোহী বালক হরিচাঁদ ঠাকুর। এবং 7 বছর বয়সের থেকে এই সমাজের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং দেশের অগণিত লোকের সমর্থন পেয়েছিলেন। ঠিক এমনিভাবে এই জাতির যে বৈষম্যতাটা, যে অস্পৃশ্যতাটাকে উনি বিরোধিত করার চেষ্টা করেছিলেন। তারপরে তা এলেন, মর্তে নেমে এলেন তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর তার দুর্দমনীয় কর্মতৎপরতায় পিতা কর্তৃক প্রবর্তিত এই মতীয় ধর্ম দর্শনকে ব্যাপক হারে খুলনা, যশোর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুর, পাবনা, পূর্ব বাংলায়, এমনকি পশ্চিমবঙ্গেও তার এই প্রতিফলনটা ঘটে। যাই হোক, তার স্পর্শ পেয়ে এই দলিত জাতি, নির্যাতিত জাতি, নিষ্পেষিত জাতি, এই সমস্ত কৃষক সমাজের মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা, ক্ষেত মজুরের মানুষেরা একটা আশার আলো দেখতে লাগলেন যে আমাদের কেউ মনে হয় এসেছে। তাই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে তোমাদের ভয় নাই, আমি এসে গেছি, তোমরা আমাকে সহযোগিতা করো, আমি তোমাদের পূর্ণাঙ্গভাবে এই প্রগতিবাদী সমাজের সাথে তালে পায়ের তালে তালে চলতে শিক্ষা দেব। তাই তিনি প্রথমে এনেছিলেন শিক্ষা। তিনি বলতেন যে জাতির শিক্ষা নাই, যে জাতির নারী শিক্ষা নাই, তারা প্রগতি সমাজের সাথে দাঁড়াতে পারবে না। যে জাতির অর্থ নাই, সে জাতি কোনোদিনই প্রগতিবাদী সমাজে দাঁড়াতে পারবে না। তাই তিনি অর্থের যোগান দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। রাজনীতি ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না, তাই তিনি রাজনীতি শিক্ষা দিয়েছিলেন। যেমন যখনই 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়, তখন
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, গুরুচাঁদ ঠাকুরকে দলিত জাতির নেতা বলে পূর্ববঙ্গে একটা চিঠি লিখেছিলেন যে আপনারা আমাদের দলে যোগ দেন, আপনার যে শিষ্য শপথ আছে, কৃষক সমাজের লোকেরা আছে। আমার ক্ষিপ্তভাবে চিঠির জবাব দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর যে সমাজের অঙ্গে আছে যত দুর্বলতা, আগে তাহা দূর করা আবশ্যক কথা। এই যে দলিত জাতি আছে বঙ্গদেশে,